যাপন এখানে নান্দনিক, খুব সাধারণ। যতটুকু প্রয়োজন তার বেশি কিচ্ছু নয়। এক জীবনে নিবিষ্ট থেকে নিজেকে গড়েছেন বইয়ের স্পর্শে। বহু জাগতিক হিসেব নিকেশ ভুলে তিনি এখন ডুবে থাকেন শিল্পের মাঝে। জীবনকে তিনি দেখেছেন নানাভাবে, উল্টে পাল্টে, নিবিড়ভাবে। কখনো নান্দনিক নির্মাণে, কখনো অক্ষর সাজিয়ে, আবার কখনো ক্যামেরার চোখ দিয়ে। তবু মেটে না তার সৃষ্টি ক্ষুধা। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন সুন্দরের খোঁজে। ভাষার মাসে আমাদের বিশেষ আয়োজন পড়ার ঘরে। আজকের অতিথি লেখক শাকুর মজিদ। শাকুর ভাই, আপনাকে স্বাগতম। শাকুর ভাই, আমি আপনার কাছে প্রথমে যেটা জানতে চাই যে একজন মানুষকে আমরা আসলে শিল্পের একটি বা দুটি ক্ষেত্রে দেখি, কিন্তু আপনাকে আমরা দেখি আপনি স্থপতি, আপনি একসময় সাংবাদিকতা করেছেন, আপনি মঞ্চের জন্য চিত্রনাটক লিখেছেন, টেলিভিশন নাটক লিখেছেন, আপনি নিজে বানিয়েছেন, আবার আপনি সারা পৃথিবী ঘুরে ঘুরে আপনি আবার ভ্রমণ কাহিনী লিখছেন। আপনার মাথার ভেতরে আসলে কি চলে? প্রতিটা মুহূর্তে আমি কিছু না কিছু সৃষ্টি করার চেষ্টা করি। এই সৃষ্টিটা হচ্ছে প্রকৃতি থেকে দেখা জিনিসগুলোকে অনুকরণ করে আমার নিজের মতো করে আমি প্রকাশ করা। প্রত্যেকটা জীবই প্রকাশোন্মুখ থাকে। নদীর মাছ, পুকুরের মাছও দেখবা হঠাৎ করে উঠে জাগান দিচ্ছে যে আমি আছি। গাছের মধ্যে যদি একটা পাখি থাকে, কিছুক্ষণ পর সে গান গায় তার অস্তিত্বকে প্রকাশ করার জন্য। তো আমিও এরকমই। আমি যে এই পৃথিবীতে আছি, কোন পৃথিবীতে আছি, এই পৃথিবীটাকে আমি দেখে প্রতিটা মুহূর্তে আমার মধ্যে যে বোধ সৃষ্টি হচ্ছে, সেটা আমি কখনো লিখে, কখনো ছবি তুলে, কখনো চলচ্চিত্র বানিয়ে, কখনো নাটক বানিয়ে এটা আমি প্রকাশ করি। আমি মনে করি যে আসলে আমরা সবাই আসলে আমাদের আত্মজীবনীটাই লিখি, এবং আত্মজীবনীটাই হচ্ছে আমাদের ভ্রমণ কাহিনী। এটা সব লেখকই, সব কবিই কিন্তু তার ভ্রমণ কাহিনী লেখেন। ভ্রমণ কাহিনী হচ্ছে একজন মানুষ আসলে তার অভিজ্ঞতার বাইরে কিছু সৃষ্টি করতে পারে না। এই অভিজ্ঞতাটা সে অর্জন করে আসলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যে পথ চলা, তার যে পরিভ্রমণ, এখান থেকেই। আপনার এই জীবনযাপনের মধ্যে এতগুলো শিল্পে নানা বিস্তারে চড়ে বেড়ানোর মধ্যে বইয়ের ভূমিকাটা আসলে কেমন? আমার প্রথম পছন্দের লেখক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পরে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে মাঝামাঝি সময়ে আমি যখন দেখলাম যে রবীন্দ্র সাহিত্যের পরেও আরও বেশ কিছু লেখক আছেন, তাদের লেখা আমি পড়া শুরু করি। ইন্টারমিডিয়েট পাশের পরে এরশাদের আমলে আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। 17 মাস পরে শুনি ক্লাস শুরু হবে। এই 17 মাস আমার করার কিছু নাই। এই সময় আমি চেষ্টা করি, মানে যতগুলো বই আমার ক্যাডেট কলেজে থাকার সময় পড়া সম্ভব হয় নাই, সেই বইগুলো আমি জোগাড় করা পড়া। বঙ্কিমচন্দ্র দিয়ে শুরু করি। বঙ্কিম রচনাবলীর প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত 4, 5, 6, 7, 8, 10 দিন মিলে আমি পুরো টানা পড়ে ফেলি, দিন রাত ধরে আর কি। এই করতে 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 আসলে আমি লেখক হওয়ার জন্য কখনো চেষ্টা করিনি, পড়িও নাই। আমি সবসময় পাঠে মজা পেতাম, পড়তে পড়তে মজা পেতাম। পড়তে পড়তে এই পড়ার মধ্যে মনে হলো লেখা তো পরিশ্রমের কাজ, পড়াটা আনন্দের কাজ। সুতরাং আরেকজন কষ্ট করে যেটা লিখলো সেটা আমি পড়ে মজাটা নেই না কেন, সমস্যা কি? আচ্ছা সাগর ভাই, আপনার এই যে দীর্ঘ পাঠ, সেটা লেখক হওয়ার জন্য না, আনন্দ পাওয়ার জন্য যে পাঠ, সেই যে শুরু, এরপর আজ পর্যন্ত যে এত এত বই পড়লেন, আমরা যদি সেখান থেকে কয়েকটা বইয়ের নাম জানতে চাই যেগুলো আপনার চিন্তায় তুমুল বদলে দিয়েছে আপনাকে। প্রথম দিকে আমি পাঠক ছিলাম নিহার রঞ্জন গুপ্তের। নিহার রঞ্জন গুপ্ত, রোমানা আফাজ, আমার তখন কিশোর বয়স, মাসুদ রানা, এদের থ্রিলিং জীবন আমাকে অ্যাডভেঞ্চারাস হওয়ার জন্য প্ররোচিত করেছিল। পরবর্তীতে শঙ্করের কিছু বই আমি মুগ্ধ হয়ে পড়ি। কত অজানারে, যোগ বিয়োগ গুণভাগ, চৌরঙ্গী,
তার চৌরঙ্গী উপন্যাসটা পড়ার পরে আমি যখন প্রথম কলকাতা যাই, এই উপন্যাস যে এরিয়া জুড়ে, যে ভূগোল জুড়ে এই উপন্যাসটা হয়েছিল, পুরো জায়গাটা আমি ঘুরে দেখে এসেছিলাম। এখনও আমার সাথে তার দেখা হয় নাই, অনেকবার চেষ্টা করেছিলাম, তিনি অসুস্থ। শঙ্কর, ওনার সাথে মণিশঙ্কর, ওনার সাথে আমার কখনো দেখা হয় নাই। এরপরে সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীলের কথা বলছি, আপনি সুনীলের কোন বইগুলো কথা বলবেন আপনি? 84-85 সালের দিকে সুনীল, শীর্ষেন্দু এদের দেশ পত্রিকায় যে সকল ধারাবাহিক বেরোতো সেগুলো আমি প্রতিনিয়ত পড়তাম। পরে বই হওয়ার পরে আবার বই কিনে রিভিশন দিতাম। লোটা কম্বল সঞ্জীব চট্টোপাধ্যায়, তারপরে হচ্ছে মানব জমিন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সেই সময় তখন ধারাবাহিকভাবে বেরোচ্ছে সুনীলের এই ট্রিলজিটা আমার কাছে মনে হয়েছে বাংলা সাহিত্যের ওয়ান অফ দ্য বেস্ট মাস্টারপিস। প্রথম আলো, পূর্ব পশ্চিম এবং সেই সময়, এটা একটা অমূল্য সম্পদ। আর সবসময় আমাকে তাড়িত করে বেড়াতো বঙ্কিমচন্দ্রের যে মনে করেন যে গদ্য, না গদ্যে যে কেমন করে, যখন গদ্যের কোনো স্টাইলই ছিল না আমাদের, সেই 1850-60-এর দিকে যখন তিনি এই ধরনের উপন্যাস লেখেন, তখন আমার এখন মনে হয় পড়ে যে এইভাবে তিনি কেমন করে লিখতে পারলেন। আর তার এই যে দীর্ঘ বাক্য রচনা। এরপরে আমাকে টলস্টয় খুব মানে টানা শুরু করেন। টলস্টয়ের বই পড়ার চেষ্টা করেছি, পুরোটা শেষ করতে পারিনি। তার গল্পগুলো আমি পড়ি, আর তার বর্ণনাটা আমি দেখি যে অতি বিস্তৃত বর্ণনা। এখান থেকে যদি আমি একটু কাটশট করে ছোটোভাবে চলে আসতে পারি তাহলে কোথায় পাই। হঠাৎ করে দেখি যে আমাদের একজন লেখক বেরিয়েছেন যে ছোট ছোট বাক্যে লেখেন, সংক্ষেপে লেখেন, অনেক বড় কথা কম কথায় লেখেন, হুমায়ুন আহমেদ। এই হুমায়ুন আহমেদের প্রেমে পড়ে গেলাম। সে আমার যখন 18-19 বছর বয়স। শাকুর ভাই, আপনি হুমায়ুন আহমেদের একজন বড় পাঠক এবং একজন সমালোচক, তার সঙ্গে তো আপনার অজস্র স্মৃতি। এখন পেছন ফিরে তাকালে হুমায়ুন আহমেদের কোন স্মৃতিটা আপনার মাথায় ঘুরে বা দেখতে পান? ঢাকায় এসে ওই যে পত্রিকায় বললাম না আপনার চাকরির জন্য, টাকার জন্য, ওনাকে বললাম যে কিভাবে টাকা পাওয়া যায়। তিনি বললেন আমরা ওই যে অনুবাদ করি আর আমরা ইন্টারভিউ করি। আমি ওনাকে বললাম আমি একটা ইন্টারভিউ করে আনি। কার ইন্টারভিউ? হুমায়ুন আহমেদের। হুমায়ুন আহমেদকে বলে ওই যে এইসব দিনরাত্রি নাটক যার। ও আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন একটা ছোট করে। এই সুযোগ পেয়ে গেলাম। তারপরে আমি তো তখন ইউনিভার্সিটিতে ভর্তি হইতে আসছি, আমি তো সাংবাদিক না। আমি ফোন করলাম হুমায়ুন আহমেদকে সাংবাদিক পরিচয় দিয়া, যে আমি এই পত্রিকার সম্পাদক, সাংবাদিক। আমার সম্পাদক বলেছেন আপনার একটা ইন্টারভিউ নিতে। উনি আমাকে খুব খাতির করা শুরু করলেন। সাংবাদিকদেরকে মানুষ খুব খাতির করে দেখলাম আমার জন্য নাস্তা টাস্তা রেডি করে, এরকম করে টোরে সব করে ভালো প্রিপেয়ার। তিনি যে সময় ইন্টারভিউ নেব তিনি কাপড় চোপড় পরে রেডি, ছবি। এই আমার তাকে প্রথম দেখা। আমার মূল উদ্দেশ্য হচ্ছে লোকটাকে আমি দেখতে চাই, তার কথা সরাসরি শুনতে চাই। আমার কিছু প্রশ্ন আছে, তার বই পড়ে জেগেছিল, ওই প্রশ্নের জবাব আমি লেখকের কাছ থেকে কেমনে পাবো। কিন্তু আমি সাংবাদিকের ভূমিকায় যদি অবতীর্ণ হয়ে যাই তাহলে তো খুব ভালো সুযোগ তাকে আমার প্রশ্ন করে বের করা। এই হচ্ছে সম্পর্কের সূচনা। আমরা যদি আবার আপনার পাঠে ফিরি, এখন আপনি কোন ধরনের বইগুলো পড়েন? গল্প, কবিতা, উপন্যাস, এই বিষয়গুলো এখন আমার আর আগ্রহের বিষয় না। প্রথম কথা হচ্ছে ফিকশন পড়ার মতো অফুরন্ত সময় আমার হাতে নাই। ছোট ছোট গল্প পেলে পড়ি, ফেসবুকে কারো ছোট লেখা থাকলে সেটা পড়ি। বড় উপন্যাস আমি কবে পড়ে শেষ করেছি কমপ্লিট আমি মনে করতে পারবো না আসলে। এটা যদি আমি বলি, আমাকে প্রচুর লেখক বন্ধু আমাকে বই উপহার দেন, আমি নিজেও কখনো কখনো কারো বই কিনিও, কিন্তু কেনা পর্যন্তই। হয়তো পুরো বইটা আমার পড়া হয় না, একটু দেখা হয় কেমন। আর এই তো। শাকুর ভাই, যদি জানতে চাই যে পাঠ এটা আপনাকে কি দিয়েছে? পাঠই তো আসলে আমাকে শিখিয়েছে, পড়িয়েছে, আমাকে এই মানুষ বানিয়েছে। মানে আমি যদি না পড়তাম তাহলে তো আমার পক্ষে এত কিছু জানা সম্ভব না। প্রথম কথা হচ্ছে মানুষ সবচেয়ে বেশি জানে ভ্রমণ করে। মানুষের সবচেয়ে আদিমভাবে মানুষ একদম প্রথম মানুষ লার্নেড হয় ট্রাভেলিংয়ের মাধ্যমে।
যতক্ষণ না পর্যন্ত সে আরেক জায়গায় গিয়েছে ওই দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে জানতে পারে নাই। কিন্তু সব মানুষের পক্ষে একা একা বিশ্ব ভ্রমণ করা সম্ভব না। সুতরাং আরেকজনের অভিজ্ঞতালব্ধ জ্ঞান সে যে কোনো মাধ্যমে সে যেটা প্রকাশ করলো, এটা যদি আমি পড়ে ফেলি তাহলে তার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল আমি অল্প সময়ের মধ্যে পেয়ে গেলাম। এই অন্যের লেখাকেই আমাকে সমৃদ্ধ করে, যে কারণেই আমি কিন্তু প্রচুর পড়ুয়া। এখনও আমি যত সময় লিখি, যতটুকু লিখি তার অন্তত 20 গুণ সময় আমি পড়ি, প্রতিদিনই পড়ি। আমার বিছানায়, আমার বেডরুমে, আমার বালিশের কাছে 4-5টা বই সবসময় থাকে। এটা আমার সিডাকটিভ। এইগুলা বই পড়লে তারপর আমার ঘুমটা ভালো হয়। প্রতিদিন আমি বই পড়ি। যেমন এই মেলায় আমি এখনো পর্যন্ত যাই নাই, কিন্তু এই মেলার 4-5টা বই আমি এখনো জোগাড় করে ফেলেছি। এগুলো হয়তো আমি এখন দেখছি, পড়ছি। এই যে পৃথিবী দেখলেন আপনি ঘুরে ঘুরে, বাংলাদেশ আপনার কাছে কিভাবে ধরা দিয়েছে? বাংলাদেশটা হচ্ছে আসলে আমার কাছে আমার মায়ের মতো। আমার মা যথেষ্ট সুন্দরী নন, যথেষ্ট শিক্ষিত নন, যথেষ্ট সম্পদশালী নন, কিন্তু আমার মা। বাংলাদেশটা এরকমই। শাকুর ভাই, আমরা এখন তরুণ প্রজন্মের অনেককেই দেখি যে তারা পাঠ বিমুখ, বই পড়ছে না। তাদেরকে বইমুখী করার জন্য আপনি কোনো পরামর্শ দেবেন কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, তোমার ওই কথার সাথে আমি একমত না যে তারা পাঠ বিমুখ। তারা পাঠ বিমুখ নয়, কিন্তু তারা হয়তো গ্রন্থ পাঠ বিমুখ, বই হয়তো তারা পড়ছে না। আমার কথা হচ্ছে যে কোনোভাবে পড়লেই মানুষ সমৃদ্ধ হয়। বই তো, কাগজের লেখা বই তো একটা মাধ্যম মাত্র। যখন মানুষের বই ছিল না তখন কি মানুষ পাঠ করে নাই? যখন হরফ ছিল না তখনও মানুষ শিখেছে, তখনও মানুষ লিখেছে। শেখাটা গুরুত্বপূর্ণ। শেখাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সে যেভাবে, সে যে কোনো, আমি চ্যাটজিপিটিতে অভ্যস্ত হয়ে পড়েছি, আমি এআই জেনারেটেড জিনিস নিয়ে কাজ করছি, এটা আমাকে অনেক বেশি সময় বাঁচাচ্ছে। আর বই তো, কাগজের বই পড়তে হবে এমন কোনো কথা নেই, না ভাবে পড়তে। এবং অনেক বই, কাগজের বই আমি এখন দুর্মূল্য, আমি হাতের কাছে পাবো না আমি যে বই পড়তে চাই। অথচ আমি চ্যাটজিপিটিকে বললে আমাকে সে 5 সেকেন্ডের মধ্যে সেই বইটা আমাকে নামিয়ে দিয়ে দিবে পড়ার জন্য। প্রথম কথা হচ্ছে পড়তে হবে, না পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। যেমন কোরআন শরীফের প্রথম শব্দটাই তো হচ্ছে পড়ো, ইকরা বিসমি। কোরআন শরীফের প্রথম শব্দটাই হচ্ছে পড়ো। পড়তে কিন্তু সব জায়গায় বলা হয়েছে, পড়া ছাড়া কোনো বিকল্প নাই, পড়তে হবে। এবং সেটা সবচেয়ে ভালো হয় আমাদের এই জমানা পর্যন্ত, যে বই পড়লে আমি যে কোনো সময় আমার হ্যান্ডি যে কোনো জিনিস উল্টায় পাল্টায়, আমার কাছে অনেক বেশি হ্যান্ডি থাকে যে কোন জিনিস আগে পড়বো, কোন জিনিস পড়ে পড়বো, কোন জিনিস কখন পড়বো, পড়বো না। এটা একটা সুবিধা মাত্র, কিন্তু বই হাতের কাছে না থাকলেও পড়তে হবে। জি শাকুর ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার এই শিল্পে ধ্যানমগ্ন নির্মাণ এবং লেখক জীবন, পাঠক জীবন আরও সমৃদ্ধ হোক, আপনার জন্য শুভকামনা। আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক কথা বলা হয়ে গেল, তো যাই হোক, ভালোই লাগলো তোমার সাথে কথা বলে। আর ভালো থাকো। থ্যাংক ইউ।